হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি অম্বিকা দত্ত, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা বই থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অপরিচিতা এই গল্পটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি আজকের এপিসোড। বন্ধুরা, এই গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে যৌতুক প্রথা। অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে তার নাম কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতিপূর্বেই রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু এই গল্পেই প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথোকথা শোনালেন তিনি। এটি একটি রোমান্টিক ধর্মী পাশাপাশি বিরহের গল্প। অনুপম এই গল্পের নায়ক, তার মুখেই আমরা এই গল্প শুনব। গল্পের অন্যান্য যে চরিত্র রয়েছে তার মধ্যে একজন হচ্ছে মামা। তো অনুপমের বাবা মারা যাওয়ার পর এই মামা তাদের সংসারে জেঁকে বসেন এবং সব বিষয়ে নজরদারি করেন। বন্ধুরা, এই গল্পের আরেকটি চরিত্র কল্যাণী। গল্পের নায়িকা এই মেয়েটি একটু অভিমানী, যার বিয়ে ঠিক হয় অনুপমের সঙ্গে। তো বিয়ের শুরু থেকেই মামা ও অনুপমের মা মেয়ের বাবা শম্ভুনাথ বাবু, যিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন, তাকে নানাভাবে জব্দ করতে চায়, আর যার ফলস্বরূপ বিয়েটাই ভেঙে যায়। অনুপমের বয়স 27 বছর। এমন বয়সে তার মন বিয়ের জন্য ব্যাকুল করবে এটাই স্বাভাবিক। তার কানপুরে চাকরি করা বন্ধু হরিশ একদিন একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসে। যেহেতু সব কিছু মামাই দেখেন, তাই অনুপম হরিশকে বলল মামার কাছে যেতে। বন্ধুরা, মেয়ের বয়স 15 শুনে মামা আপত্তি করলেন। এত বয়সে মেয়ে এখনও কেন অবিবাহিত, এটা নিয়ে একটু গাইগুই করলেও পরে হরিশ তাকে বোঝালো সুযোগ্য পাত্রের জন্যই এত দেরি হয়েছে। মেয়ের বাবা মেয়ের বিয়ের জন্য ঢের খরচ করতে রাজি। এটা শুনে মামা রাজি হলেন। এরপরে মেয়েকে আশীর্বাদ করার জন্য পাঠানো হলো পিস্তত ভাই বিনু দাদাকে। তিনি মেয়েকে দেখে এসে স্বল্প বাক্যে মেয়ের প্রশংসা করেন, যেটা অনুপমের মনকে আরও ব্যাকুল করে তোলে। অনুপমেরা কলকাতায় থাকত, যদিও সাধারণত ছেলেরা যায় মেয়ের বাসায় বিয়ের জন্য। এখানে একটা বিপরীত বিষয় হয়, মেয়েরা কলকাতায় আসে বিয়ের জন্য। বিয়ের 3 দিন আগে মেয়ের বাবা ছেলের সাথে কথা বলেন। শম্ভুনাথ বাবু বেশ চুপচাপভাবে অনুপমকে দেখে আশীর্বাদ দেন, আর ওদিকে মামার গলায় কথার ফুলঝুরি। কলকাতায় তাদের কত কি নাম ডাক, এসব নিয়ে গলা ফাটাচ্ছেন তিনি। তো সব কথা পাকাপাকি হয়ে গেল। কত টাকা যৌতুক, কত ভরি স্বর্ণ, সব কিছু মামা ঠিক করলো। বন্ধুরা, গায়ে হলুদের দিন ছেলে পক্ষ থেকে এত এত মানুষ গেল, যেটা সামাল দিতে হলে যে কাউকে নাকানি চুবানি খেতে হবে। আর এটা চিন্তা করেই মা আর মামা হেসেই খুন। মেয়ের বাবাকে অপমান করার বৃথা চেষ্টা করে তারা সফল হয়নি। এরপর এলো বিয়ের দিন। বিয়ের যেই আসর সাজানো হয়েছিল ওটা দেখে মামা একেবারেই নাখোশ হয়ে গেলেন। একেবারে গা ছাড়া ভাব সবখানে। এমনকি মেয়ের বাবাও যেন কেমন কেমন করে কথা বলছেন। বরপক্ষ এসেছে নাকি সাধারণ আত্মীয়, ওটা বোঝা যাচ্ছিল না। যাই হোক, বিয়ের আসরে সবাই কোনো মতে বসলো। কিছুক্ষণ পরেই শম্ভুনাথ বাবু এসে অনুপমকে ডেকে নিয়ে গেল। কি ব্যাপার, বরকে নিয়ে যাচ্ছে, কি হলো আবার? গিয়ে আসলে দেখলো যে মামা পাশে বসে আছে। পাশে শেখরা। শেখরা হচ্ছে যাকে দিয়ে স্বর্ণের পরিমাপ করা হয়। বিয়ে উপলক্ষে মেয়েকে মেয়ের বাবা যে স্বর্ণ দিয়েছেন ওগুলো মাপা হচ্ছে, কেননা অতি ধুরন্ধর মামা কোনো কিছুতেই ঠকতে চান না। তাই বিয়ের আগেই দেখতে চান আসল সোনা দেওয়া হয়েছে কিনা। বন্ধুরা, বিষয়টা অনুপমকে জানানো হলো এবং তার মতামত জানতে চাইলেন মেয়ের বাবা।
অনুপমের মামা বললেন, এখানে অনুপমের মতের কিছুই নেই, তিনি যা বলবেন তাই ঠিক। অনুপমও মাথা নেড়ে সায় দিল, কোনো প্রতিবাদ করল না। এরপর বাবা মেয়ের গা থেকে সব গয়না খুলে আনলো, মাপা হলো সবার সামনে, সবই খাঁটি দেখা হলো। তখন মেয়ের বাবা একটা কানের দুল শেখরাকে দিয়ে পরীক্ষা করতে বলল। এটা দিয়েই অনুপমেরা মেয়েকে আশীর্বাদ করেছিল। দেখা গেল এই কানের দুলে সোনা একেবারেই কম। আর এই কানের দুলটি এরপর মেয়ের বাবা মামাকে রেখে দিতে বললেন। বন্ধুরা, মাপামাপি শেষে মেয়ের বাবা তাগাদা দিলেন খেয়ে নিতে। এতে ছেলে পক্ষ অবাক হয়ে গেল। বিয়ে ছাড়া খাবার কিসের, এটা কেমন কথা? তারপরও বাবার জোড়াজুড়িতে খেতে হলো। খাবার শেষে যখন বিয়ের কথা উঠল, তখন মেয়ের বাবা বলল যে, আপনাদের অনেক কষ্ট দিয়েছি, এখন গাড়ি ডেকে দেই। মামা বেশ রেগে গেল, এটা কোন ধরনের ব্যবহার? বিয়ে করতে ডেকে এনে মেয়ে ছাড়াই বিদায় দিয়ে দিচ্ছে। তখন মেয়ের বাবা উল্টো বলল যে, তারা কিভাবে ধরে নিল যে নিজের মেয়ের বিয়েতে শম্ভুনাথ বাবু সোনা চুরি করবেন? এমন পরিবারে তিনি মেয়ে বিয়ে দিবেন না। এর পরের কাহিনী এতটাই লজ্জার যে লেখক নিজেই আর বলতে পারছিলেন না। প্রতিশোধ স্বরূপ বরযাত্রী পুরো বিয়ে বাড়ির আসর লণ্ডভণ্ড করে দিল, যা ছিল সব তছনছ করে দিল। খালি হাতে অনুপমেরা যখন বাসায় গেল, তখন আগে থেকেই ঠিক করে রাখা ব্যান্ড বেজে উঠল। পুরো এলাকা যেন জেগে উঠল। সবাই জানতে পারল অনুপমদেরকে মেয়ের বাবা প্রত্যাখ্যান করেছেন। যাই হোক, এত বড় সাহস দেখে মামা ফুঁসে উঠলেন। কিভাবে তাদেরকেও নাকানি চুবানি খাওয়ানো যায় তাই চিন্তা করতে লাগলেন। অনুপমও তার ব্যতিক্রম ছিল না। এত এত রাগ আক্রোশের মধ্যেও অনুপমের মনে প্রেমের কমতি ছিল না। মেয়েকে দেখতে না পাবার এক অদৃশ্য আকাঙ্ক্ষা তাকে অস্থির করে তুলেছিল এই কয়দিন। সেটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। এর মধ্যে কানে এলো মেয়ে নাকি পণ করেছে আর বিয়ে করবে না। অনুপম দিবা স্বপ্ন দেখত মেয়ে হয়তো তারই আশায় এই পণ করেছে। হয়তো একদিন মেয়ের বাবা এসে কান্নায় ভেঙে পড়ে অনুপমকে অনুরোধ করবে তার মেয়েকে বাঁচানোর জন্য। কিন্তু এগুলো শুধু স্বপ্নেই দেখতে পেত অনুপম, বাস্তবে তার কিছুই হয়নি। বন্ধুরা, এর মধ্যে সময় এলো মাকে নিয়ে তীর্থে যাবার। অনুপমকেই নিয়ে যেতে হলো, কারণ মামা কলকাতা ছাড়েন না। তো ট্রেনে থাকাকালীন অনুপম হঠাৎ একটা মেয়ের গলা শোনে। মেয়েটাকে সেটা দেখার জন্য সে জানালা দিয়ে মুখ বাড়ায়, কিন্তু কাউকে দেখতে পায় না। গলাটা তার একদম মাথায় ঢুকে যায়। রাতে ঘুম হয় না। কে এই মেয়ে, এত সুন্দর গলা? এই চিন্তায় এক রাত কাটিয়ে দেয় অনুপম। এর পরের দিন গাড়ি পাল্টাতে হবে। ফার্স্ট ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও তারা জায়গা পায় না, ঘুরতে থাকে। এমন সময় সেকেন্ড ক্লাস থেকে একটা মেয়ে বলে যে, আপনারা এখানে আসুন। অনুপম সাথে সাথে গলাটা চিনতে পারে। তারা ওইটাই উঠে বসে। দেখে যে 16-17 বছরের একটা মেয়ে আরও 2-3টা মেয়েকে নিয়ে বসে আছে। মেয়েটা একদম নিজের দুনিয়ায় মগ্ন ছিল। গাড়িতে একটা পুরুষ মানুষ আছে, এদিকে তার কোনো মনোযোগ নেই। সে আপন মনে কথা বলছে, হাসছে, গল্প শোনাচ্ছে। আর অনুপম সেটা দেখছে, কিন্তু বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। অনুপমের মাও মেয়েটাকে খেয়াল করছেন। অনুপম একদম আনমনে মেয়েটার সব কিছু দেখছিল। হঠাৎ ট্রেনের কর্মচারী 2টা টিকিট দেখে বলল যে এটা রিজার্ভ করা, সুতরাং সবাইকে নামতে হবে। অনুপম আবারও কোনো প্রতিবাদ করল না, নামার জন্য তড়িঘড়ি করল। তখন সেই মেয়েটা জোর গলায় প্রতিবাদ করল, বলল যে তাদের কাছেও টিকিট আছে, তারা এই বগি ছাড়বে না। কিছুক্ষণ তর্কাতর্কির পর কর্মচারী হার মেনে চলে গেল। মেয়েটার এমন সাহসিকতা দেখে অনুপমের মা আর চুপ থাকতে পারলেন না, নাম জানতে চাইলেন এবং শুনলেন মেয়েটার নাম হচ্ছে কল্যাণী। অনুপম ও তার মা বিষম খেলেন। আরও নিশ্চিত হতে বাবার নাম জানতে চাইলেন। মেয়েটা বলল তার বাবার নাম শম্ভুনাথ, যিনি একজন চিকিৎসক। বন্ধুরা, এর পরের অংশে আমরা একটা স্থানান্তর দেখতে পাই। মামার আদেশ, মার কথা সব কিছু উপেক্ষা করে অনুপম কানপুরে আসে কল্যাণীর বাবার কাছে ক্ষমা চাইতে। শম্ভুনাথ বাবু তাকে ক্ষমা করে দিলেও কল্যাণী আর বিয়ে করতে রাজি হয় না।
কেন? মাতৃ আজ্ঞা এটা কি জিনিস? বিষয়টা হলো কল্যাণী তার মাতৃভূমির আজ্ঞা কেটেছে যে সে মেয়েদের লেখাপড়া শেখাবে। যেহেতু সে মাতৃসেবায় ব্রত, তাই সে আর বিয়ে করবে না। এটা শুনেও অনুপম রাজি হয়, তার সাথে যোগাযোগ রাখে। ছোট গল্পের একটা বিশেষত্ব হচ্ছে শেষ হইয়াও হইল না শেষ। তো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে গল্পটি শেষ করে দেন। বন্ধুরা, এরপর কি হলো? অনুপমের সাথে বিয়ে হলো কিনা এই বিষয়ে পাঠকেরা আর কোনোদিন জানতে পারল না। একটা তৃষ্ণা রয়ে গেল। এই গল্পের মূল শিক্ষা হলো যৌতুক প্রথা। এটা যে কতটা মারাত্মক সমাজের জন্য এটাই বোঝাতে চেয়েছেন। এই যৌতুকের জাতাকলে পড়ে অনুপমকে এখন সাজা ভোগ করতে হচ্ছে। মামার এই অহেতুক বাড়াবাড়ি না থাকলে এবং অনুপম যদি সেটাকে রুখে দিয়ে প্রতিবাদ করত, তাহলে আজ হয়তো কল্যাণী তার বউ হয়ে থাকতো, যাকে পাবার জন্য অনুপমের মনের আকুলতার কমতি নেই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই এখন যৌতুকের খারাপ প্রভাব ও অন্যায়ের প্রতিবাদ করার প্রয়োজনীয়তা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরাও অবশ্যই অন্যায় দেখলে প্রতিবাদ করবে এবং নিজেদের মনস্তাত্ত্বিক বিকাশ ঘটাবে। বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো। ধন্যবাদ। বন্ধুরা, এবার চলো এই অধ্যায় থেকে কিছু নোটস জেনে নেই। এই প্রবন্ধে লেখক অনুপমের মামার লোভী আচরণ ও তার দৃষ্টিভঙ্গি ও অনুপমের অসহায়, অকর্মণ্য, পৌরুষহীন অবস্থার বর্ণনা করেছেন। শম্ভুনাথ সেনের সাহসী, সময় উপযোগী সিদ্ধান্ত কিভাবে একটা জীবনের গল্পের মোড় ঘুরিয়ে দেয় তা বেশ প্রশংসাযোগ্য। অপরিচিতা গল্পের কল্যাণীকে আমরা দেখতে পাই প্রতিবাদী, স্বাধীনচেতা ও ব্যক্তিত্বময়ী এক চরিত্ররূপে। এই প্রবন্ধটিতে লেখক মূলত অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প। তার পাপ সংকলনের অকপট কথামালা তুলে ধরেছেন। এ গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্র শিক্ষা ও আচরণে সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুক প্রথা প্রতিরোধে সম্মুখীন হয়েছেন। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশ চেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক।